শিয়রে সূর্য, দুয়ারে ভোট। হাঁপাচ্ছে কলকাতা, পাগলের মতো গরম পড়েছে। শাশ্বতী সাহস জোগালো, বলল চলো বেরিয়ে পড়ি। ওই মোটামুটি দুটো জায়গা নর্থ বেঙ্গলে ঠিক করে রেখেছিল, টিকিট কেটে বেরিয়ে পড়া। নির্দিষ্ট সময় অনেকটাই আগে আমরা এসে শিয়ালদা স্টেশনে পৌঁছেছিলাম, যেহেতু ভোটের বাজার, তাই কোথায় কখন জ্যাম হবে তো আমরা জানতে পারি না। আমাদের ট্রেন ছিল 10টা 5-এর দার্জিলিং মেল। আমরা উঠে একটু কফি টফি খেয়ে আমরা বসলাম। রাতের খাবার আগেই শেষ হয়ে গিয়েছিল আমাদের, সুতরাং শুয়ে পড়া ছাড়া বিশেষ কোনো কাজ নেই। ট্রেন ছাড়লে উপরে উঠে শুয়ে পড়ি, ঘুমের প্রস্তুতি নিই, তার জন্যই একটু অক্ষরে চোখ বোলানো। যদিও ট্রেনে আমার খুব ভালো ঘুম হয় না। রাত্রি 4:15 নাগাদ বা তারও একটু আগে হবে মালদা টাউনে ট্রেন এসে পৌঁছলো। সূর্যের আলো ফোটেনি এবং জনমানব শূন্য। আমি একটু ট্রেন থেকে নেমে দাঁড়ালাম প্ল্যাটফর্মে, একটু দেখছি, তারপর আবার ট্রেন ছেড়ে দিল। অনেকেরই মতো দুজন মানুষ আমাকে কখনো ফেরায়নি। আমার খাঁজা ভিডিওর জন্য তারা সবসময় নিজেদের মূল্যবান সময় নষ্ট করে গান গেয়ে দিয়েছেন। এবারও দিয়েছে সমৃদ্ধা আর শিবানিধির মেয়ে প্রিয়দর্শিনী। এই পর্বে প্রিয়দর্শিনীর গান। বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। দার্জিলিং মেল কিন্তু নির্দিষ্ট সময়ে 10 মিনিট আগেই পৌঁছে দিয়েছিল নিউ জলপাইগুড়ি। আমাদের হোমস্টেতে বলাই ছিল গাড়ি নিয়ে দমাংজি চলে এসছেন। তারপরে আমরা রওনা দিলাম। সেদিন সম্ভবত রামনবমী ছিল। এনজিপি দিয়ে যেতে যেতে আমি একটু অবাক হয়ে দেখছিলাম যে আমি এনজিপিতে আছি না ইউপিতে। তারপর গাড়ি আর একটু গড়াতে আবার দৃশ্যগুলো বদলে গেল। ডান দিকে চার বাগান, বাঁ দিকে শালের বন। আমরা তখন শুকনার মধ্যে দিয়ে যাচ্ছি। একটু পরেই আমরা ঢুকে পড়লাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে। এই রাস্তাটা কিন্তু চমৎকার লাগছে এবং ধীরে ধীরে কলকাতার তীব্র দাবদাহ যেন এক নিমেষে হাওয়া হয়ে যেতে লাগলো। তখনও ঠান্ডা লাগছে না, কিন্তু পরিবেশ ভীষণ আরামদায়ক আর চারপাশটা অপূর্ব সুন্দর। আস্তে আস্তে গাড়ি গড়াচ্ছে। এরপর আমরা ধীরে ধীরে তরাই থেকে উপরের দিকে উঠতে শুরু করলাম। শুকনা থেকে যাওয়ার পথেই আমরা দেখছিলাম আশেপাশে ওখানে আর্মির বেস ক্যাম্প আছে। এই যখন ধীরে ধীরে পাহাড়ে আমরা উঠে পড়েছি, তখন টেম্পারেচার এক ধাক্কায় যেন প্রায় 15-20 ডিগ্রি কমে গেল। আমরা যাওয়ার পথে মিরিকের রাস্তা যে ধরেছিলাম, এনজিপি থেকে মিরিক হয়ে আমরা রামজি বস্তিতে যাব, সেখানে দেওরারি রিট্রিট। মিরিকে এসে পৌঁছই ঘন্টা 2-1-এর মধ্যে। মিরিকের বাস স্ট্যান্ডে একটু দাঁড়াই, এখানে একটু চা পানের বিরতি। তাকিয়ে দেখি মিরিকের বাস স্ট্যান্ডের নাম হচ্ছে কৃষ্ণনগর। বুঝুন, মিরিকের মধ্যেও কৃষ্ণনগর আছে। মিরিক লেক, অনেকেই এখানে ঘুরতে টুরতে আসে, বোটিং করে মোটামুটি। তারপর আবার চললো। এবার এই অঞ্চলটা বিস্তীর্ণ চা বাগান। এখানে এই মিরিক লেক পেরিয়ে আমরা যে পথটা দিয়ে এখন যাচ্ছি সেটা হচ্ছে গুডরিগের চা বাগান। এখানে গুডরিগের আধিকারিকদের বাংলো, আশেপাশে ছড়ানো ছেটানো শ্রমিকদের ছোট ছোট কোয়ার্টার, সেই সব পেরিয়ে যাচ্ছি। এবার বেশ কিছুটা যেতে যেতে আমরা এসে পৌঁছলাম সীমানা অঞ্চলে। এটা ওই নেপালের সাথে একটা বর্ডারের মতো। এখান থেকে দাঁড়িয়ে নেপালের ঘরবাড়ি দেখা যায়, আবার আমাদের এদিককারও ছোটখাটো কয়েকটা চা বাগানের বস্তি দেখা যায়। এখানে বেশ কিছু দোকান আছে যেখান থেকে টুকিটাকি জিনিসপত্র কিনতে পারা যায়। মূলত এই অঞ্চলটা হচ্ছে একটি কবরস্থান, কিন্তু
কবরগুলো ছড়ানো ছেটানো রয়েছে, তাদের আশেপাশে গড়ে উঠেছে এইসব দোকানপত্র এবং এখানে মানুষজন ঘোরাফেরা করছে, এইরকম বিষয়। মানে কবরস্থান বলতে আমরা যেরকম বুঝি সেটা নয়। এরপর আবার আমাদের গাড়ি গড়ালো, এখান থেকে আবার চা বাগান শেষ, শুরু হলো পাইনের বন। পাইনের বন আর মেঘের আনাগোনা, রাস্তা জুড়ে মেঘ এপাশ থেকে ওপাশে, কোন রকম সিগন্যাল না মেনেই উড়ে চলেছে আপন গতিতে, তাদের কোনো থেমে থাকা নেই। এই রাস্তাটা অপূর্ব। তারপরে আমরা আস্তে আস্তে শুকিয়ে পুকুরি বাজার ঘুরে এবার আমাদের হোমস্টে রাস্তা ধরলাম। এই রাস্তাটা কিন্তু বেশ আঁকাবাঁকা, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। অনেক সময় হয়তো হতেই পারে যে মুখোমুখি একটা দুটো গাড়ি এসে গেল, তখন হট করে থেমে যেতে হয়, কিন্তু তাছাড়া ভয়ের কিছু কারণ নেই। আস্তে আস্তে ঘুরছি, এই যে একটা গাড়ি এসে গিয়েছিল, হঠাৎ করে থামতে হলো, এবার সে আবার ব্যাক করে গেল, আমরা তখন যাচ্ছি। এই যে সামনে তিনতলা বাড়িটি দেখছেন, এটাই হচ্ছে দেওরালি রিট্রিট। এইটি রামজি বস্তির এখানে আমাদের প্রথম দুদিনের থাকার ঠিকানা। এই হোমস্টেটা দেখিয়ে দিই। এই যে এটা আমাদের তিনতলা একটা বসার জায়গা, এবং এই ডান দিকে চলে গেলে পরপর তিনটে ঘর আছে। আমরা আছি একদম শেষের ঘরটায়। এই ঘরটার বিউটি হচ্ছে এর তিন দিকে জানলা, যেদিকেই তাকাবেন আপনি শুয়ে সেদিক থেকে বাইরেটা দেখতে পাবেন। দূরের পাহাড়, মেঘ, জঙ্গল, এদের পারস্পরিক হাত তালাতে অ্যামেজিং। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকেলে আমি বেরিয়ে পড়ি। হোমস্টে থেকে ডান দিকে রাস্তাটা ধরি। এই রাস্তাটা বেশ খাড়াই নিচে নেমে যাচ্ছে, আমিও মনের আনন্দে হাঁটছি। বেশ কিছুটা হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম, তো এখানে দু চারটে ছোট্ট বাড়ি আছে এবং তার মাঝখানে একটা শিব শম্ভুর মন্দির। সেটা দেখে আবার আমি কিছুটা হাঁটতে শুরু করি, সবটাই নিচের দিকে যাচ্ছে এবং খুব মনের আনন্দে আমি বেশ চলছি। তারপরে কিছুটা অঞ্চল একেবারে বিস্তীর্ণ বনভূমি, জনমানব শূন্য, কিচ্ছু নেই, মাঝে মাঝে ঝিঝির ডাক। এবার আমার একটু ভয় করতে শুরু করলো যে কি জানি বাবা, এরপরে যদি এখান থেকে কিছু বন্যপ্রাণী বেরিয়ে আসে কি হবে, তখন ওঠা। কিন্তু ওঠা কি যে সে ব্যাপার, নেমে তো এসছি খুব হাসি খুশি ভাবে। এবার পুরো রাস্তাটা হচ্ছে খাড়া, সেই রাস্তা উঠতে উঠতে আমার যান একেবারে বেরিয়ে হাতে চলে এলো। 2 মিনিট হাঁটছি, 20 মিনিট দাঁড়িয়ে থেকে রেস্ট নিচ্ছে। তারপরে কিছুটা জায়গা হেঁটে এসে আবার ওই মন্দির এবং একটা দুটো বাড়ির কাছাকাছি এসে একটা জায়গায় আমি বসলাম। দম নিচ্ছে, চারপাশটা দেখছি, সত্যি অপূর্ব সুন্দর জায়গা, দেখে মেঘের রাজ্য বলা যায়। পাহাড়ের গায়ে ফুলগুলো ফুটে থাকে, একটা ছোট ছোট মুক্ত দানার মতো পাহাড়ের গায়ে ফুলগুলো ফুটে আছে। এবার হেঁটে আমি আস্তে আস্তে ফিরে এলাম আমাদের হোমস্টেতে। হোমস্টের সামনেই হচ্ছে হোমস্টের ওনারের একতলা বাড়ি। সে বাড়ির ছাদটা খুব ইন্টারেস্টিং। আসুন, এইটা হচ্ছে এই হোমস্টের ছাদ। আমি এই বাড়িটার নাম দিয়েছিলাম ফুল পিসিমার বাড়ি, কারণ সারাক্ষণ এখানে মেঘ দাঁড়িয়ে থাকে, কখনো কখনো ঘরে ঢুকে যায়, বলে ক্যারাম খেলবি, আয়। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে যায়। এই গোধূলির সময়টাতে রোদ এবং মেঘের লুকোচুরি চলে। রাতের বেলায় আমরা একতলার ডাইনিং এ খেতে নেমেছি। সেই সময় স্পন্দন মোবাইল ক্যামেরায় ছবি তুলছিল। তাকালে বুঝতে পারবেন যে কিভাবে মেঘেরা আমাদের ঘিরে ধরছে, আর পুরো পরিবেশটা বেশ ছমছমে। কি কি ভয়ঙ্কর সুন্দর বলে কে জানে। পরের দিন ঘুম ভাঙে পাখির ডাকে আর প্রিয়দর্শিনী গানে এবং সকালের 1 কাপ চায়। একটা অসম্ভব সুন্দর সকাল, প্রাণ ভরে নিঃশ্বাস নিই। বাজে অসীম নভ মাঝে অনাদি রব, বাজে অসীম নভ মাঝে অনাদি রব,
জাগে অগণ্য ব্রেকফাস্ট সেরে আমি আবার ছাদে এসে বসি। মেঘ সূর্যের খেলা চলে, গাছের ফাঁক দিয়ে কখনো সূর্যের কিরণ এসে পড়ে গায়ে, আবার কখনো মেঘটাকে ঢেকে দেয়। বাড়ির সামনে বড় বড় গাছগুলোতে রং বেরঙের পাখি এসে বসে, কি যে সুন্দর দেখতে বলে বোঝানো যাবে না। আমাদের চড়ুই পাখির মতো সাইজ, কিন্তু ঠোঁটটা একটু টিকালো। কারোর হয়তো গোটা শরীরটা কমলা, ডানাগুলো কালো, কারণ গোটা শরীরটা আকাশি নীল, আর ডানাগুলো নেভি ব্লু, এবারে গাঢ় নীল। এই সময় আমার খুব রাজস্বীর কথা মনে পড়ে। ও একটা পাখি পাগল ছেলে। ও হয়তো এখানে থাকলে এই সময় একটা নতুন পাখির ডাক শুনতে পাচ্ছি বলে ছুটে বেরিয়ে যেত, যেরকম আমরা দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘায়। আমরা ছিলাম 3 তলায়, আসুন আপনাদের 4 তলাটা ঘুরিয়ে দেখাই। এটাও ঠিক 3 তলারই মতো, সামনেটা বসার জায়গা, বাঁদিকে একটা এক্সট্রা ব্যালকনি আছে, আর পরপর 3খানা ঘর ডান দিকে। এবং এই বিল্ডিং এর প্রত্যেকটা কোণার ঘর হচ্ছে সব থেকে সুন্দর, যার 3 দিকেই জানলা। সত্যি কথা বলতে কি, এখানে খাওয়া দাওয়ার হয়তো খুব আহামরি নয়, কিন্তু ভালো খাওয়া দাওয়া, সুস্বাদু, কিন্তু লোকেশন এক কথায় অনবদ্য। বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাকহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। আমরা 2 দিন ছিলাম, এবার দ্বিতীয় দিন পরে, তৃতীয় দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি দার্জিলিং এর উদ্দেশ্যে। দার্জিলিং এ আমাদের থাকার কথা নয়, সামান্য একটু সময় কাটিয়ে আমরা যাব ঋষিহাটে। দার্জিলিং এর ছোট্ট গল্প পরের ভিডিওতে থাকবে, আর তারপরের ভিডিওতে থাকবে ঋষিহাটের দিন রাত্রি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরুণাভ। বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাকহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ।